আসসালামু আলাইকুম। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গোপন বন্দিশালা বা আয়নাঘর বুধবার পরিদর্শনে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং তিনি পরিদর্শনে যাওয়ার পর আবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে যে আয়নাঘর বলে কোনো কিছু অস্তিত্ব আসলেই ছিল কিনা, এরকম কোনো জায়গায় মানুষজনকে বন্দী করে আসলেই অমানসিক নির্যাতন করা হতো কিনা, এর সত্যতা কতটা। এবং এই যে প্রশ্নগুলো উঠেছে তার পিছনেও কিছু কারণ আছে। যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এই প্রশ্নগুলো কেন উঠছে, এর ব্যাখ্যাটাও বাকি। আসলে কি আয়নাঘর বলে কিছু কিছু ছিল? আচ্ছা, আমি গত 2 দিনে যে প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে তার কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলতে চাই, এই কারণে যে ব্যাখ্যাগুলো কি দাঁড়াতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা কেন 5 আগস্টের পরে 6 মাস পর এই ধরনের কোনো আয়নাঘর পরিদর্শনে গেলেন? কেন আরো আগেই তিনি যেতে পারলেন না? 2 হচ্ছে, পরিদর্শনের সময় যে ছবিগুলো তোলা হয়েছে, যেগুলো ভাইরাল হয়েছে, সেই ছবিগুলোর কোনো দেখা যাচ্ছে যে আয়নাঘরের বিভিন্ন কক্ষ বেশ ভালো রংচং করা, আবার রংচং করা ঘরের কোনো অংশ ভেঙে ফেলা হয়েছে, প্লাস্টার মানে দেয়ালে প্লাস্টার ভেঙে ফেলা হয়েছে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করার জন্য। আবার এই কক্ষগুলোর কোনোটির সাথে যে একটা ওয়াশরুম, সেগুলোর হ্যাঙ্গারে নতুন তোয়ালে ঝুলছে। কেন তোয়ালে ঝুলছে? একটা চেয়ার নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং প্রশ্ন উঠেছে যে ইলেকট্রিক শক দেওয়ার জন্য মেটালিক চেয়ার কেন? কেউ লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রিক চেয়ার যদি মেটালিক হয় তবে টর্চার করার জন্য ফ্লোরে দাঁড়িয়ে থাকা যে কোনো মানুষের শরীরেই তো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কথা, তাহলে মেটালিক চেয়ার কেন? এই ধরনের চেয়ার তো হওয়ার কথা কাঠের, এবং সারা পৃথিবীব্যাপী এই ধরনের নির্যাতন কেন্দ্রে কাঠের চেয়ার হয়ে থাকে। সবচেয়ে গুরুতর যে প্রশ্ন, এই প্রশ্নটি যদিও অনেক আগে থেকে মানুষের মুখে মুখে, আমার মনেও এই ধরনের প্রশ্ন আছে এবং নতুন করে সেই প্রশ্নটি উঠেছে, যাদেরকে বন্দী করা হতো, বন্দী করে যে নির্যাতন করা হতো বিশেষ উদ্দেশ্যে, তাদেরকে মেরে না ফেলে কেন 2 বছর, 5 বছর, 8-10 বছর পর্যন্ত তাদেরকে এইভাবে আটকে রাখা হলো? আমরা যদি প্রথম প্রশ্নের উত্তরে যাই, এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে ওই চেয়ার কেন্দ্রিক। সেটি আবার উত্তর তুলেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। তার ফেসবুক পোস্টে লিখেছেন যে কথিত আয়নাঘরের চেয়ার যেটা প্রদর্শনীর জন্য সাজানো হয়েছে তার সব বক্তব্যে, তার টেস্ট করে দেখছেন নূর খান। নূর খানকে আমরা জানি, নূর খান লিটন একজন বাংলাদেশে বেশ নাম করা একজন মানবাধিকার কর্মী, এবং তিনি গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য। তো বলা হচ্ছে যে যেটি পরিদর্শনে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা বা তার সাথে আরো অনেকে ছিলেন, নূর খান লিটন ছিলেন, এই পরিদর্শনের সময় যে চেয়ারটিতে নূর খান লিটন নিজে বসে দেখছেন, সেখানে কোনো আর্মি সদস্য দেখা গেল না। যদিও বলা হচ্ছে এটি র্যাব বা ডিজিএফআই এর আয়নাঘর, সেখানে কেন পুলিশ সদস্য দেখা গেল? তো আমরা এই প্রশ্নগুলো উত্তর কি দাঁড়াতে পারি? প্রথম প্রশ্নের যে উত্তর দাঁড়াতে পারে যে 6 মাস পর প্রধান উপদেষ্টা কেন গেলেন, উত্তর হচ্ছে খুব স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর মতন একটি স্পর্শকাতর গর্বিত জায়গায় যে এই ধরনের টর্চার হতে পারে, সেই বিষয়টি জনসম্মুখে সেনাবাহিনী প্রকাশ হতে দেবে কেন? পুরুষ বাহিনী তো এই ধরনের টর্চারিং এর সঙ্গে জড়িত ছিলেন না। কোনো বিশেষ ব্যক্তি বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো আওয়ামী লীগ সরকারি নির্দেশে করেছে, এবং তারা ব্যক্তি বিশেষের জায়গা থেকে করে থাকলে এর দায়িত্ব অবশ্যই পুরো বাহিনীর উপর বর্তায়। এবং আমরা খুব সঙ্গত কারণেই জানি যে সেনাবাহিনীর একটি অংশ কোনোভাবেই চাচ্ছিল না যে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা যান এবং সেটা এইভাবে পাবলিক হোক। আমি যেটা বললাম সেটা কি একেবারে অযৌক্তিক কিছু? 6 মাস যাওয়ার যেটা সময় লাগলো কেন? এবং এটা নিয়ে বেশ এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছিল শোনা যায়। 2 নম্বর হচ্ছে যে